হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খতিয়ান, নবম শ্রেণীর জন্য খতিয়ান চ্যাপ্টার। তাহলে চলো আজকে আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তো আজকের বিষয় হচ্ছে খতিয়ান। খতিয়ানের ইংরেজি নাম হচ্ছে লেজার, LEDGER, লেজার। তো লেজার শব্দ এসেছে লেজ থেকে, LEDG, লেজ। এটাকে যদি বাংলায় বলি তাহলে হয়ে যায় লেজ। এখন এই লেজ শব্দের অর্থ কি? এই লেজ শব্দের অর্থ হচ্ছে তাক অথবা শেলফ অথবা র্যাক। এই সকল ব্যাপারগুলো আমরা চিনি। তাক, শেলফ, র্যাক, মানে এগুলোর মধ্যে কি করা হয়? আমরা যদি বিভিন্ন দোকানে যাই, বিশেষ করে মুদি দোকানে যদি যাই, তো মুদি দোকানে গেলে দেখো তাক, শেলফ অথবা র্যাক আমরা দেখতে পাই, অথবা লাইব্রেরিতে গেলে যেটাকে বলে শেলফ দেখতে পাই, যেখানে বই রাখা হয়। এবং তাকও বলে, এটাকে তাকও বলা যায় আঞ্চলিক ভাষায়। তারপর র্যাক বলে অনেকে ইংলিশে। তাহলে এই যে এই তাক, শেলফ বা র্যাক, এগুলোর মধ্যে কি করা হয়? এগুলোর মধ্যে তোমার যদি আমরা মুদি দোকানের কথা বলি, তাহলে মুদি দোকানের ব্যাপারটা হলো তারা এই সকল জিনিসের মধ্যে তারা পণ্যদ্রব্য সাজিয়ে রাখে। আবার যদি ডিপার্টমেন্টাল স্টোরে যাই, যেমন ধরো স্বপ্ন মতো একটা ডিপার্টমেন্টাল স্টোরে, ওইখানেও আমরা বিভিন্ন ধরনের পণ্য তাকের মধ্যে বা শেলফের মধ্যে সাজিয়ে রাখে। তো এখন কথা হলো তারা কিভাবে পণ্য সাজায়? তারা পণ্য সাজায় হলো সমজাতীয় পণ্য হিসাবে। যেমন যেখানে চকলেট রাখার কথা ওইখানে সারিতে সব জায়গায় চকলেট, যেখানে তেল রাখার কথা ওইখানে সব সারিতে তেল, যেখানে বিস্কিট রাখার কথা ওইখানে সব জায়গায় বিস্কিট, যেখানে চানাচুর ওইখানে সব চানাচুর, মানে যেখানে কসমেটিক্স ওই জায়গায় সকল কসমেটিক্স, যেখানে বেবি ফুড ওই জায়গায় সকল বেবি ফুডগুলো রাখা হয়। তো এইভাবেই তাকের মধ্যে সমজাতীয় পণ্যগুলো সাজানো হয়। তো এইরকম ভাবেই লেজার বা খতিয়ানের মধ্যে হিসাব বিজ্ঞানের সমজাতীয় সমশ্রেণীর হিসাবগুলো এই খতিয়ানের মধ্যে হিসাবভুক্ত করা হয়। সমজাতীয় হিসাব, যে খতিয়ান কি? তাহলে খতিয়ান হচ্ছে যে প্রথমত আমরা লেনদেন শনাক্ত করি। লেনদেন শনাক্ত করার পর সেটাকে আমরা জাবেদা লিপিবদ্ধ করি, যেটা আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম জাবেদা কিভাবে তৈরি করতে হয়। জাবেদা লিপিবদ্ধ করার পর সেই জাবেদাকে হিসাবের পাকা বই বা হিসাবের পাকা বইয়ের মধ্যে স্থানান্তর করা হয়। হিসাবের পাকা বই মানে খতিয়ানকে হিসাবের রাজা বা হিসাবের পাকা বই বলা হয়। তো এইখানে জাবেদা থেকে সেই হিসাবের শ্রেণী অনুযায়ী লেনদেনগুলোকে স্থানান্তর করে এখানে জের নির্ণয় করা হয়, ব্যালেন্স নির্ণয় করা হয়। তাহলে এখানে খতিয়ানের মধ্যে কোন ধরনের হিসাবগুলো করা হয়? যেমন সম্পদ হিসাব, দায় হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, এই সকল হিসাবগুলোকে প্রত্যেকটা খতিয়ানের মধ্যে সাজানো হয়। যেমন সম্পদের মধ্যে তো তাহলে অনেক ধরনের সম্পদ আছে, তাহলে সব সম্পদের জন্য কি একটা খতিয়ান তৈরি করব? না, সব সম্পদের জন্য একটা খতিয়ান তৈরি করব না। যেমন সম্পদের মধ্যে যেমন নগদান হিসাব আছে, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, দেনাদার, প্রাপ্য বিল, এই যে বিভিন্ন ধরনের সম্পদগুলো আছে, তাই বিভিন্ন ধরনের সম্পদের জন্য প্রত্যেকটা সম্পদের জন্য আলাদা আলাদা করে খতিয়ান তৈরি করতে হবে। যেমন নগদান হিসাব, যখন আমরা নগদান হিসাবের খতিয়ান তৈরি করব, ওই খতিয়ানের মধ্যে সকল নগদান হিসাবের লেনদেনগুলো চলে আসবে। যখন আমরা আসবাবপত্র হিসাব তৈরি করব, সকল আসবাবপত্র হিসাবের গুলা চলে আসবে। আবার যখন ব্যয় হিসাবের কথা বলি, যখন ক্রয় হিসাব তৈরি করব, ওই খতিয়ানের মধ্যে যত প্রকার পণ্য ক্রয় আছে সকল পণ্য ক্রয় চলে আসবে। আবার যদি আয় হিসাবে যাই, বিক্রয় হিসাব যদি তৈরি করি, তাহলে ওই হিসাবের মধ্যে যত প্রকার নগদে বিক্রয়, বাকিতে বিক্রয়, ধারে বিক্রয়, মানে পণ্য বিক্রয়ের যে লেনদেনগুলো আছে সেগুলা চলে আসবে। তো এইভাবে আমাদের খতিয়ান তৈরি করতে হবে। এখন খতিয়ান তৈরি করার জন্য ছক একটা নির্দিষ্ট একটি ছক প্রয়োজন। তো খতিয়ান তৈরি করার জন্য দুটা পদ্ধতিতে, একটা হলো আধুনিক পদ্ধতি আর একটা হলো সনাতন পদ্ধতি, মানে একটা হলো টি ছক আর একটা হলো চলমান জের ছক। তো আধুনিক পদ্ধতি যেটা সেটাকে বলা হয় চলমান জের ছক, আর সনাতন পদ্ধতিতে যে ছক সেটাকে বলা হয় টি ছক। এখন আমরা আগে খতিয়ানের ছকটা আঁকা শিখি, এরপর আমরা উদাহরণ দিয়ে কিভাবে খতিয়ান তৈরি করতে হয় সেই ব্যাপারটা আমরা আলোচনা করবো। সবাই মনোযোগ দিয়ে আশা করি। খেয়াল করো, আমরা একটি খতিয়ানের টি ছক আঁকলাম। টি ছকটা হচ্ছে এখানে দেখো, টি ছককে বলা হয় সনাতন পদ্ধতি। খতিয়ানের টি ছক হচ্ছে একটি সনাতন পদ্ধতি। তো এই টি ছকের ঘরের সংখ্যা হলো টোটাল 8টি। ডেবিট পাশে 4টি, ক্রেডিট পাশে 4টি, এরকম হলো মোট 8টি ঘর। যেমন শুরু হয়েছে তারিখ, ডেবিট পাশ থেকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা। সেম ঘর
চারটা চারটা করে একই রকমের ঘর, দুই পাশে চারটা চারটা করে মোট 8টি ঘর। এটা হলো খতিয়ানের টি ছক। তাহলে এক পাশে বলা হয়েছে ডেবিট, আরেক পাশে বলা হয়েছে ক্রেডিট। এই ডেবিট ক্রেডিটের ব্যাপার হলো আমরা জানি যে জাবেদা যখন আমরা তৈরি করছি তখন অবশ্যই ডেবিট ক্রেডিট নির্ণয় করছি। যেমন ধরো মালিক 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এইরকম ভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি আমরা জাবেদার মাধ্যমে। তো এখন সেই জাবেদা থেকেই লেনদেনগুলো এখানে নিয়ে আসবো। যেমন ধরো আমরা যদি একটা নগদান হিসাব তৈরি করি খতিয়ানের, তাহলে এখানে লিখবো নগদান হিসাব। এখন যত নগদান হিসাব ডেবিট আছে সেই টাকাগুলো ডেবিট পাশে বসবে, আবার যত নগদান হিসাব ক্রেডিট আছে জাবেদার, সেই টাকাগুলো আমরা ক্রেডিট পাশে লিখবো। এইভাবে খতিয়ান তৈরি করে তারপর দুই পাশে যেহেতু টাকা থাকবে, এক পাশে ডেবিট আর এক পাশে ক্রেডিট, তো এই দুই পাশের টাকা যোগ এবং বিয়োগ করব, মানে ব্যালেন্স নির্ণয় করব। দুই পাশকে আমরা ব্যালেন্স নির্ণয় করার চেষ্টা করবো। ব্যালেন্স মানে যেই পাশে বেশি হয় ওই পাশের টাকা থেকে যেই পাশে কম টাকা হয় ওই পাশের টাকা বিয়োগ করার পর যেই ফলটা থাকে সেটাকে বলা হয় ব্যালেন্স বা উদ্বৃত্ত বা সমাপনী উদ্বৃত্ত। এইভাবেই আমরা খতিয়ানের টি ছকটি নির্ণয় করে থাকবো। এরপর আমরা চলমান জের ছকে যাব। উদাহরণ দিয়ে বোঝালে আরো বেশি ভালো বুঝতে পারবে। আমরা এরপরে উদাহরণ দিব চলমান জের ছকটা আঁকার পরে। এখানে আমরা আরেকটি ছক তৈরি করেছি, সেটি হচ্ছে চলমান জের ছক অথবা আধুনিক ছক। তো এই চলমান জের ছকে মোট ঘরের সংখ্যা হলো 7টি। তো এইখানে দেখো তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, আবার জের, ডেবিট ক্রেডিট। লাস্টের ঘরটাকে দুই ভাগ করা হয়েছে, জের তারপরে ডেবিট এবং ক্রেডিট। তো এই হলো চলমান জের ছকের ঘর। এখন বললে হয়তো বুঝবা না, কিন্তু আমরা যখন উদাহরণ দিব এইখানে কিভাবে আমরা লেনদেনগুলো বসাবো এবং কিভাবে এখান থেকে জের নির্ণয় করবো। জের মানে হলো উদ্বৃত্ত, কিভাবে নির্ণয় করবো সেটা উদাহরণ দিয়ে বোঝালেই বুঝতে পারবে। তো এখন আপাতত শিখে রাখো যে কিভাবে ছকটা তৈরি করতে হয়। আমি আবার বলছি, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আবার জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এইভাবে খতিয়ানের চলমান যে ছক তৈরি করতে হয়। তো আমরা আপাতত শিখলাম যে টি ছক এবং চলমান যে ছক, কিভাবে ছক আঁকতে হয় সেই ব্যাপারটা আমরা শিখতে পারলাম। এখন আমরা একটি উদাহরণ দিব এরকম যে কিছু লেনদেন লিখবো, সেই লেনদেন থেকে আমরা জাবেদা তৈরি করব, জাবেদা থেকে আমরা আবার খতিয়ান তৈরি করব। তো আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করলে ব্যাপারটা বুঝতে পারবে। তো আশা করি সবাই মনোযোগ দিবে। এখানে আমরা কিছু লেনদেন লিখলাম, সেই লেনদেনগুলোকে এখন আমরা এই জাবেদার মাধ্যমে জাবেদা করব। তারপরে ওই জাবেদা থেকে আমরা খতিয়ান তৈরি করার চেষ্টা করব। প্রথমে আমরা লেনদেনগুলো থেকে জাবেদা তৈরি করি। তো লেনদেনগুলো প্রথমে করি। মিস্টার করিম নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন 2020 সালের জানুয়ারি মাসে। 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এরপর বলছে 2 তারিখে পণ্য ক্রয় 20,000 টাকা। যে পণ্য ক্রয় নগদে না বাকিতে, এখানে বাকির কথা বলা নাই, ধারের কারো নাম উল্লেখ করা নাই, তাহলে এখানে বুঝতে হবে নগদে পণ্য ক্রয়। তারপর পণ্য বিক্রয়, এটাও তাহলে নগদে পণ্য বিক্রয়। বেতন প্রদান, ধারে ক্রয়, ধারে বিক্রয়। এই হচ্ছে আমাদের লেনদেনগুলো। এই লেনদেনগুলো থেকে আমরা এখন জাবেদা তৈরি করার চেষ্টা করব। তাহলে 2020 ছোট ছোট করে ঘর করলাম কারণ জায়গা ছোট। 2020 জানুয়ারি 1, তো 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে কারবারে কি নগদ 1 লক্ষ টাকা আসলো, আর কে নিয়ে আসলো টাকা? মালিক কারবারে যা নিয়ে আসে তাকে বলে মূলধন। তাহলে সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এটাকে যদি আমরা জাবেদা করি তাহলে এরকম হয়, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। আমাদের জাবেদা 1 তারিখে জাবেদা শেষ। এরপরে বলা হয়েছে যে পণ্য ক্রয় 2 তারিখে, পণ্য ক্রয় হচ্ছে ব্যয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, আমাদের 2 তারিখে হয়ে গেল। এখানে ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। এরপরে 5 তারিখে বলা হয়েছে পণ্য বিক্রয়। তো বিক্রি করলে নগদ টাকা আসে, তো নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ডেবিট হচ্ছে 30,000 টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিটও 30,000 টাকা। এরপরে আমাদের 7 তারিখে হচ্ছে বেতন প্রদান। বেতন হচ্ছে কারবারের জন্য ব্যয়, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে লিখবো বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 10,000 টাকা 10,000 টাকা ডেবিট এবং ক্রেডিট পাশে। এরপরে 8 তারিখে বলা হয়েছে ধারে পণ্য ক্রয়, ক্রয় আমরা যেভাবেই করি ব্যয় হয়, ক্রয় হিসাব ডেবিট, আর বাকিতে ক্রয় করছে তার মানে টাকা পরিশোধ করি নাই, টাকা পাবে পাওনাদার, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট, 30,000 30,000। লাস্ট যে 10 তারিখে বলছে যে ধারে পণ্য বিক্রয়, তাহলে এটা আমরা জানি দেনাদার, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 50,000 50,000 টাকা, 50,000 এখানেও 50,000 টাকা। এরপর আমরা যোগ করে দিব আমরা। তাহলে আমাদের জাবেদাটা তৈরি করে ফেললাম, যে এটা হচ্ছে জাবেদা, জাবেদা তৈরি করে ফেলছি। এখন এই জাবেদা থেকে আমরা খতিয়ান তৈরি করার চেষ্টা করব, যে খতিয়ানে টি ছক এবং চলমান যে ছক একটা একটা করে দেখালেই তোমরা আশা করি বুঝতে পারবে। তো এখানে একটু খেয়াল করো যে এখানে আমরা কয়টা খতিয়ান তৈরি করব। দেখো এখানে হিসাব কতগুলো হিসাব তৈরি করা আছে, প্রত্যেকটা লেনদেনের মধ্যে 2টা করে পক্ষ আছে, প্রত্যেকটা লেনদেনে 2টা করে পক্ষ আছে। তো এখানে সমজাতীয় হিসাবগুলো খেয়াল করতে হবে। যেমন ধরো প্রথমে নগদান, তাই নগদান, এই জন্য প্রথমে নগদান হিসাব ডেবিট, তারপর দ্বিতীয় 2 তারিখে নগদান ক্রেডিট, 3 তারিখে নগদান ডেবিট, 7 তারিখে নগদান ক্রেডিট, আর পরের গুলোতে নগদ কথা নাই। তার মানে এই যে নগদান সমজাতীয়, তাই যতগুলো নগদান আছে সকল নগদান নিয়ে একটা খতিয়ান তৈরি করব। আবার খেয়াল করো যতগুলো ক্রয় আছে এখানে ক্রয় ডেবিট, আবার 8 তারিখে ক্রয় ডেবিট, 2টা ক্রয় আছে, 2টা ক্রয় নিয়ে একটা খতিয়ান তৈরি করব। আবার বিক্রয় আছে 2টা, 5 তারিখে বিক্রয় ক্রেডিট, 10 তারিখে বিক্রয় ক্রেডিট, তাহলে যতগুলা বিক্রি আছে ততগুলা বিক্রয় নিয়ে একটা খতিয়ান তৈরি করার চেষ্টা করব। তারপরে যে মূলধন, মূলধন হিসাব আছে একটা, পুরো হিসাবের মধ্যে এখানে একটা আছে মূলধন, তাই মূলধন নিয়ে তৈরি করব একটা খতিয়ান। এরপরে আর কি আছে বেতন, 7 তারিখে বেতন হিসাব আছে, তাই বেতন আছে একটাই, তাহলে বেতন নিয়ে তৈরি করব একটা খতিয়ান। এইভাবে আমরা খতিয়ান তৈরি করার চেষ্টা করব। এখন আমরা দেখব যে কিভাবে খতিয়ানে এই জাবেদা থেকে খতিয়ানের লেনদেনগুলোকে আমরা পোস্টিং করি। সবাই খেয়াল করবে। তো এই জায়গাটা মুছে দিয়ে আমি এই জায়গাটার মধ্যে খতিয়ান করার চেষ্টা করছি। তাহলে খেয়াল করো এখানে আমরা একটা নগদান একটা খতিয়ান তৈরি করলাম, খতিয়ানের উপরে নাম দিয়েছি নগদান হিসাব। তো আমরা এই খতিয়ানের মধ্যে যত প্রকার নগদ লেনদেন আছে, যত প্রকার নগদান হিসাব আছে এই জাবেদার মধ্যে, সকল নগদান হিসাবগুলো এই খতিয়ানের মধ্যে আমরা স্থানান্তর করব। এখান থেকে আমরা ওইখানে নিয়ে যাব। তার মানে তাহলে প্রথম খেয়াল করো যে নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, কিন্তু বিপরীতে লেখা আছে মূলধন হিসাব। খতিয়ানের এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, যখন আমরা যেই হিসাব তৈরি করব বিবরণের ঘরে তখন সেই নাম লেখা যাবে না। যেমন এখানে বলছে যে নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, তো ডেবিট পাশে টাকাটা লিখবো 1 লক্ষ, কিন্তু এখানে নগদান হিসাব লেখা যাবে না, এখানে তার বিপরীত নামটা লিখতে হবে। যেমন নগদান হিসাবের বিপরীত নাম হলো এখানে লেখা আছে মূলধন, বিপরীত নাম বলতে ডেবিটের বিপরীত ক্রেডিট এবং ক্রেডিটের বিপরীত ডেবিট। এখানে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, তো নগদান ডেবিটের বিপরীতে লেখা আছে মূলধন ক্রেডিট। বিপরীত নাম বলতে ওইটাকে বোঝানো হয়েছে, যে বিপরীত নামটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে প্রথমেই আমরা আসি যে নগদ কোথায় কোথায় আছে। এই যে 1 তারিখে নগদ, 5 তারিখে নগদ, 7 তারিখে নগদ, 2 তারিখে নগদ আছে। তো নগদগুলোকে আমরা ফাইন্ড আউট করলাম। এরপরে 1 তারিখে চলে যাই নগদান ডেবিট, তার মানে এই ডেবিট পাস আর ওইটা হলো ক্রেডিট পাস। তো ডেবিট পাসে টাকাটা বসবে, তো এখানে 2020 জানুয়ারি 1, তো নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, তো ডেবিট পাশে 1 লক্ষ টাকা বসাবো। আর এখানে লিখবো আমরা মূলধন হিসাব, কারণ একটু আগে বলছি যে যখন যে হিসাব তৈরি করব ওই হিসাবটা বিবরণে ঘরে না লিখে তার বিপরীত নামটা লিখবো। তাহলে এখানে লেখা আছে বিপরীতে লেখা আছে মূলধন, তাহলে মূলধন হিসাব লেখা 1 লক্ষ টাকা ডেবিট পাশে। এরপরে আবার 2 তারিখে ক্রয় ডেবিট নগদান ক্রেডিট, তাহলে নগদান আছে ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে আছে, তাহলে ক্রেডিট পাশে মানে ক্রেডিট পাশে চলে যাবে, কিন্তু তার বিপরীতে ডেবিটে লেখা আছে ক্রয় হিসাব। আবার এই পাশে 2020 জানুয়ারি 2, এখানে আমরা লিখবো ক্রয় হিসাব, ক্রয় হিসাব লিখে 20,000 টাকা আমরা ক্রেডিট পাশে লিখে দেব, কারণ নগদান হিসাব ক্রেডিট হয়েছিল 20,000 টাকা। এরপরে 5 তারিখ, 5 তারিখে বলছে নগদান ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, তো নগদান ডেবিট তার মানে ডেবিট পাশে টাকাটা বসবো আর লেখা হবে বিক্রয় হিসাব। তো এখানে 5 তারিখে আমরা লিখবো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব লিখে নগদান ডেবিট আছে 30,000 টাকা, 30,000 টাকা আমরা লিখে দিব। এরপরে 7 তারিখে আছে বেতন,
বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদান ক্রেডিট, তার মানে ক্রেডিট পাশে আমরা 7 তারিখে লিখবো, কিন্তু বিপরীত লেখার নাম আছে বেতন হিসাব। বেতন হিসাব আছে 10,000 টাকা। তো এই তো আমাদের নগদান হিসাবের লেনদেনগুলো বসানো শেষ। আবার ব্যাপারটা রিভিউ করতেছি আমি, খেয়াল করো যে প্রথমেই 1 তারিখে ছিল নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে নগদান ডেবিট, ডেবিট পাশে টাকার ঘরে বসবো, কিন্তু এখানে লেখা থাকবে মূলধন হিসাব, কারণ বিপরীত নামটা লিখতে হবে। এরপরে দ্বিতীয়টা বলতে নগদান ক্রেডিট, কিন্তু ডেবিট বিপরীত লেখা ছিল ক্রয় হিসাব, তো নগদান ক্রেডিট। তবে নগদান ক্রেডিট পাশে চলে যাবে 20,000 টাকা, কিন্তু এখানে লেখা হবে ক্রয় হিসাব। এরপরে বলতেছে যে বিক্রয় হিসাব, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো নগদান ডেবিট, ডেবিট পাশে নগদে করে টাকা, কিন্তু এখানে লেখা হবে বিক্রয় হিসাব। এরপরে আবার বেতন প্রদান, বেতন ডেবিট, নগদান ক্রেডিট, ক্রেডিট পাশে নগদের করে, কিন্তু এখানে লিখতে হবে বেতন হিসাব। এটাকে বলা হয় পোস্টিং। লেনদেনগুলোকে জাবেদা করছি, জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর মানে পোস্টিং করলাম। পোস্টিং করার পর এখন এইখান থেকে কাজ হয় ব্যালেন্সিং বা জের নির্ণয় করা। ব্যালেন্সিং বা জের, ব্যালেন্সিং বলতে আরেকটা ব্যাপারটা বোঝায় দুই পাশকে সমান করা। এখন খেয়াল করতে বোঝে আমাদের দুই পাশ সমান আছে কিনা। তাহলে দেখো ডেবিট পাশে আছে 1 লক্ষ আর 30, তাহলে 1,30,000, আর ক্রেডিট পাশে আছে 20 আর 10, 30,000। ডেবিট পাশে আছে 1,30,000, ক্রেডিট পাশে আছে শুধু 30,000। তাহলে দুই পাশ কিন্তু সমান হয় নাই, কিন্তু আমাকে দুই পাশ সমান করতে হবে। তাহলে কিভাবে কাজ করব? ডেবিট পাশে যেহেতু যোগফল বেশি, তাহলে ডেবিট পাশের যোগফলটা আমরা যোগ করি। 1 লক্ষ, এখানে 1,30,000 টাকা, 1,30,000 টাকা বসালাম। এই 1,30,000 টাকা এই পাশেও বানাতে হবে 1,30,000 টাকা, কারণ যেহেতু বলা হয়েছে ব্যালেন্সিং, ব্যালেন্সিং মানে দুই পাশ সমান করা। ডেবিট পাশে 1,30,000, তাহলে ক্রেডিট পাশে 1,30,000 হতে হবে, কিন্তু এই পাশে তাহলে কত কম আছে? 1,30,000 থেকে এই 30,000 বাদ দিলে থাকে হলো 1 লক্ষ টাকা। যদি আমি এখানে 1 লক্ষ টাকা বসিয়ে দিই, তাহলে এখন দুই পাশের যোগফল সমান হয়ে গেল। এখন এই যে 1 লক্ষ টাকা বসাইলাম, এটার নাম কি হবে? এটা মাসের শেষ দিন, জানুয়ারি মাসের শেষ দিন, জানুয়ারি 31 তারিখ। 31 তারিখ এটাকে লিখবো আমরা ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। সিডি মানে হচ্ছে সমাপনী উদ্ধৃত, এখানে সিডি, ব্যালেন্স সিডি। ক্রেডিট ডাউন, যদি আমরা এটাকে ফুল ফর্মে যাই, সি তে ক্রেডিট, ডি তে ডাউন, নিচে নিতে। তাহলে এই হচ্ছে আমাদের খতিয়ান একটি চকের মাধ্যমে আমরা ব্যালেন্স বের করব। এখন এই যে ব্যালেন্সটা বের করলাম, এটা হলো সমাপনী উদ্ধৃত। এখন খতিয়ানে সমাপনী উদ্ধৃত আবার ঠিক তার পরের মাসে চলে যাবে, কারণ খতিয়ান শেষ মানে এখানে কিন্তু শেষ নয়, এটা লিঙ্ক শুরু হবে আবার আগামী মাসে আবার এই উদ্ধৃত নিয়েই তার ব্যবসা শুরু হবে। তাহলে যেই পাশে সিডি হয়, যেই পাশে ব্যালেন্স সিডি হয়, তার বিপরীত পাশে এসে ব্যালেন্স বিডি হয় তার পরের দিন। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখের পরের দিন হলো ফেব্রুয়ারির 1 তারিখ। তাহলে এখানে পরের দিন তার এই পাশে ফেব্রুয়ারি 1 তারিখে লিখবো ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি 1 লক্ষ টাকা। এখন আমাদের হিসাব শেষ হলো। আবার বলছি যে ব্যালেন্স সিডি বের করার পর এই ব্যালেন্স সিডি পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে তার বিপরীত পাশে চলে আসবে। যেই পাশে সিডি হবে তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি হবে। এইভাবেই আমরা খতিয়ানের টি চকের লেনদেনগুলো তৈরি করার চেষ্টা করব। তো এখানে আমি একটা লেনদেন দেখাইলাম যে নগদান হিসাব। তো এরকম ভাবে তুমি মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব এগুলা তৈরি করতে পারো সেম একইভাবে। তো আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে আবার চলমান যে চকে খতিয়ানটি করে দেখাবো, সবাই মনোযোগ দিবে। ব্যাপারটি খেয়াল করো। এখন আমরা দেখো নগদান হিসাবের আরেকটা খতিয়ানের ছক করলাম, সেটা হলো চলমান যে ছক। এটা আমরা নগদান হিসাব তৈরি করব, যে চলমান যে ছক। চলমান যে ছক একটু আগে আমরা আগে শিখেছিলাম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আবার জের, ডেবিট, ক্রেডিট। এখন এই জায়গায় আমরা আবার সেই এইখান থেকে জাবেদা থেকে লেনদেনগুলো খতিয়ানে স্থানান্তর বা পোস্টিং করব সেম একইভাবে। তবে এইখানে দেখো দুইটা পক্ষ না, এক পাশ ডেবিট আর এক পাশ ক্রেডিট, যেমন ছিল টি চকে ওইরকম না। এখানে ডেবিট ক্রেডিট এইরকম ভাবে 4টা ঘর দেওয়া আছে। প্রথমে সাধারণ ডেবিট ক্রেডিট, পরে জের, ডেবিট ক্রেডিট। জের মানে হলো জেরের ঘরে যখন টাকাটা যাবে তখন যোগ বিয়োগ হয়ে এই প্রথম ডেবিট এবং ক্রেডিটের টাকা যোগ বিয়োগ হয়ে জেরের ঘরে চলে যাবে। তো করলে ব্যাপারটা আশা করি বুঝতে পারবে। তো দেখো প্রথমে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আবার সেম আগের মতো নেই, যখন যেই হিসাব তৈরি করব বিবরণে সেই হিসাবটা লিখবো না, তার বিপরীত নামটা লিখবো আগের মতো। তাহলে এখানে প্রথমে 2020, তারপরে জানুয়ারি 1,
তো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো মূলধন হিসাব, মূলধন হিসাব লিখে নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। এই ডেবিট 1 লক্ষ টাকা আমরা ডেবিট করে লিখবো। প্রথম ডেবিট ঘর আছে, ডেবিট ঘরে লিখবো। খেয়াল করো যে নগদান হিসাব ডেবিট, তাহলে ডেবিটের ঘরে লিখলাম 1 লক্ষ টাকা। এখন একটু খেয়াল করো এই বরাবর জেরের ঘরে কোনো টাকা পয়সা আছে কিনা। জেরের ডেবিট অথবা ক্রেডিট পাশে কোনো টাকা নাই, তার মানে এই 1 লক্ষ টাকা এখন সরাসরি জেরের ডেবিট ঘরে চলে যাবে। ডেবিটের টাকা ডেবিট জেরের ঘরে চলে যাবে। তাহলে জেরের ঘরে 1 লক্ষ টাকা লিখলাম। আর এটার ব্যাপারটা হলো এটার সাথে সাথে জের বের হয়ে যায়। টি ছকে যেমন মাস শেষে আমাদের যোগ বিয়োগ করে ব্যালেন্স বের করতে হয়, ওই যে ব্যালেন্স সিটি যেটা বের করছে সেটা মাস শেষে বের হয়েছে। আর এটার ব্যালেন্স সিটি প্রতিদিন এটা প্রতিদিন বের হয়ে যায়। যেমন 1 তারিখ, তাহলে 1 তারিখে আমাদের কাছে কয় টাকা আছে? 1 লক্ষ টাকা। জেরের ঘরে তাকালে বুঝতে পারবো যে আমাদের কাছে কত টাকা আছে। এরপরে 2 তারিখে চলে যাই, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ক্রেডিট, কিন্তু বিবরণের ঘরে লিখতে হবে ক্রয় হিসাব। তাহলে এখানে আমরা লিখবো ক্রয় হিসাব। ক্রয় হিসাব লিখে ক্রয় হিসাব নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট ঘরে টাকা, প্রথমে যে ক্রেডিট ঘরে টাকা লিখবো 20,000। এখন এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি বোঝার বিষয় হলো এখানেই। যেমন এখন এখানে প্রথম ডেবিট ক্রেডিটের ঘরে 20,000 টাকা। এখন খেয়াল করো এই জেরের ঘরে অবশ্যই টাকা আছে। জেরের ঘরে 1 লক্ষ টাকা আছে। এই 2 তারিখের আগে 1 লক্ষ টাকা আছে জেরের ঘরে। তাহলে 1 লক্ষ টাকা জেরের ঘরে কোন ঘরে আছে? ডেবিট ঘরে। আর এইখানে 20,000 টাকা কোন ঘরে আছে? ক্রেডিট ঘরে। তাহলে ডেবিট আর ক্রেডিট। তো আমরা জানি যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এইখানে ডেবিট ঘরটাকে আমরা মনে মনে ধরলাম এটা প্লাস, ক্রেডিট ঘরটাকে মাইনাস, ডেবিট ঘর প্লাস, ক্রেডিট ঘরটা মাইনাস। তাহলে প্রথমে ক্রেডিট ঘরে আছে মাইনাসের ঘরে মাইনাস, তারপরে জেরের ঘরে ডেবিট ঘরে টাকাটা আছে 1 লক্ষ টাকা, তাহলে প্লাসের ঘরে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা কি হবে? মাইনাস হবে। মাইনাস হলে যে টাকা থাকে সেটা হলো 80,000। এখন দেখো আমাদের 1 তারিখে হাতে ছিল 1 লাখ টাকা, আর 2 তারিখে হাতে হয়ে গেল 20,000 টাকা। ওই যে 20,000 টাকা ক্রেডিট হয়ে গেছে, নগদ টাকা চলে গেছে, এর জন্য আমাদের ব্যালেন্সে আছে 80,000 টাকা। এরপরে 5 তারিখে যাই, নগদান হিসাব ডেবিট 30,000, কিন্তু বিপরীতে লেখা আছে বিক্রয় হিসাব। তাহলে এখানে 5 তারিখে আমরা আবার এখানে লিখবো বিক্রয় হিসাব। যে বিক্রয় হিসাব লিখে নগদান হিসাব ডেবিট 30,000, ডেবিট ঘরে 30,000 টাকা লিখলাম। তো ডেবিট ঘরে 30,000 টাকা। তো এখন এই 5 তারিখের আগে বরাবরে 80,000 টাকা আছে জেরের ঘরে, তো এটা প্লাস, ডেবিটের ঘরটা প্লাস, আর এখানে 30,000 টাকা ডেবিটের ঘরে আছে প্লাস, তাই প্লাসে প্লাসে প্লাস। এখন 80 আর 30 1,10,000 টাকা হবে এখানে জেরের ঘরে 1,10,000 টাকা। আশা করি ব্যাপারটি বুঝতে পারতেছো তোমরা। এরপরে 7 তারিখে বেতন ডেবিট, নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট 10,000 টাকা, বেতন ডেবিট, নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট 10,000 টাকা। তাহলে এখানে আমরা 7 তারিখে লিখবো বেতন হিসাব। বেতন হিসাব, বেতন হিসাব লিখে নগদান হিসাব ক্রেডিট 10,000, তাহলে ক্রেডিটের ঘরে প্রথম ক্রেডিটের ঘরে 10,000 টাকা লিখবো। এখন এই যে 7 তারিখের আগে আমাদের হাতে আছিল 1,10,000, এখন এটা ক্রেডিট 10,000, ডেবিটে ক্রেডিটে মাইনাস, তাহলে মাইনাস হওয়ার পর এখানে যেটা থাকে সেটা হলো 1 লক্ষ টাকা। তাহলে এইভাবেই আমাদের খতিয়ানের উদ্বৃত্তগুলো তৈরি করতে হবে। তো আমরা নগদান হিসাবের খতিয়ানটি তৈরি করলাম। তো এখানে খেয়াল করো যে মাস শেষে আমাদের হাতে তাহলে জমা আছে কত টাকা? 1 লক্ষ টাকা। যে এইভাবেই খতিয়ানের উদ্বৃত্তগুলো নির্ণয় করতে হয়। তবে এইখানে মাস শেষে কোনো ব্যালেন্স সিডি অথবা বিডি লেখার দরকার নেই। তো এই যে সর্বশেষ যেই জেডের ঘরে সর্বশেষ যেই টাকাটা 1 লক্ষ টাকা, এটাকেই আমরা ব্যালেন্স সিডি হিসাবে গণ্য করব, এবং এই টাকাটাই পরের মাসের 1 তারিখে আবার ব্যালেন্স বিডি হিসাবে গণ্য হবে এই টাকাটা। এইভাবেই আমরা খতিয়ানে চলমান যে ছক তৈরি করে থাকি, এবং এইভাবে চলমান যে ছক তৈরি করতে হবে। তো আমরা টি ছক এবং চলমান যে ছক এই দুইটা পদ্ধতি শিখলাম। আশা করি মনোযোগ দিলে তোমরা খুব ভালোভাবে করতে পারবে, এবং বাসায় এই বইয়ের উদাহরণের যে অঙ্কগুলো আছে, উদাহরণের অঙ্কগুলো যদি একটু দেখে দেখে প্র্যাকটিস করো তাহলে, এবং আমার এই ভিডিওটা দেখার পরে যদি উদাহরণগুলো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই খুব ভালোভাবে চ্যাপ্টারটি আয়ত্ত করতে পারবে, আমি আশা করি। এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা পরীক্ষায় আসে। যেমন খতিয়ানের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যেমন খতিয়ানকে 2 ভাগে ভাগ করা হয়েছে।
একটা হলো সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান। তোমরা হয়তো ভাবতেছো যে খতিয়ানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তার মানে একটা হলো টি ছক আর একটা হলো চলমান যে ছক। না, ওটা খতিয়ানের প্রকারভেদ না, ওটা হলো খতিয়ানের ছক। ছকের দুইটা ধরন, দুইটা পদ্ধতিতে অঙ্ক করা যায়, একটা হলো টি ছকে আর একটা হলো চলমান যে ছকে। কিন্তু খতিয়ানের প্রকারভেদ যদি যাই, যে খতিয়ানকে কয় ভাগে ভাগ করা হয়েছে, খতিয়ানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। খেয়াল করো তাহলে খেয়াল করো তাহলে খতিয়ানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সাধারণ খতিয়ান আর একটি হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে দেখো সাধারণ খতিয়ান কি? সাধারণ খতিয়ান হলো আমাদের হিসাবের মধ্যে, মানে হিসাব বিজ্ঞানে যত ধরনের খতিয়ান আছে সকল ধরনের খতিয়ানকে বলা হয় সাধারণ খতিয়ান। যেমন নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, আসবাবপত্র হিসাব, ঋণ হিসাব, যন্ত্রপাতি হিসাব, সুনাম হিসাব, প্যাটেন্ট হিসাব, এরকম হাজার হাজার খতিয়ান থাকতে পারে সাধারণ খতিয়ান। তো এগুলাকে সাধারণ খতিয়ানই বলে। তো সাধারণ খতিয়ান বলতে এখানে মূল খতিয়ান বা যাকে বলা হয় কন্ট্রোল অ্যাকাউন্ট, এগুলাকে বলা হয় কন্ট্রোল অ্যাকাউন্ট বা মূল খতিয়ান বা সাধারণ খতিয়ান আমরা বলতে পারি। তাহলে এগুলি সবই যদি সাধারণ খতিয়ান হয়ে যায়, তাহলে সহকারী খতিয়ান কি? তাহলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটি বুঝতে হবে যে এবার আমরা সহকারী খতিয়ান ব্যাপারটি খেয়াল করি। তো সহকারী খতিয়ান বুঝতে গেলে আমাদের এখানে দুইটা হিসাব আছে, একটি হলো দেনাদার হিসাব আর একটি হচ্ছে পাওনাদার হিসাব। তাহলে সাধারণ খতিয়ানের এই জায়গায় আমরা দুইটা খতিয়ান লিখি, একটা হচ্ছে দেনাদার আর একটি হচ্ছে পাওনাদার। এই দুটা খতিয়ানের সাথে সম্পর্কিত ব্যাপার হলো সহকারী খতিয়ান। যেমন দেনাদার বলতে বোঝায় যে যাদের কাছে আমি বাকিতে পণ্য বিক্রি করেছি, যেই সকল লোকদের কাছে বাকিতে পণ্য বিক্রি করেছি তাদের সমষ্টিকে বলা হয় দেনাদার। যদি দেনাদার হিসাব করি তাহলে দেনাদার হিসাবের মধ্যে যত ব্যক্তির কাছে আমরা বাকিতে বিক্রি করেছি সকল ব্যক্তিকে এই খতিয়ানের মধ্যে নিয়ে আসবো। আবার পাওনাদার হিসাব বলতে যাদের কাছ থেকে আমি বাকিতে পণ্য ক্রয় করেছি, যাদের কাছ থেকে যত ব্যক্তির কাছ থেকে সকলের হিসাব নিয়ে একটা তৈরি করাকে তাকে বলা হয় পাওনাদার হিসাব। তো এখন এই যে দেনাদার হিসাবের মধ্যে অনেকগুলো দেনাদারের নাম থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। যেমন ধরো ক, তারপরে খ, এরপরে গ, এরপরে ঘ, এরপরে উ, ও, এরকম অনেক থাকতে পারে। ক, খ, গ, ঘ, এরকম অনেক নাম থাকতে পারে দেনাদারের। আবার পাওনাদারের মধ্যে অনেক নাম থাকতে পারে, একজনের নাম এ, বি, সি, ডি, এরকম অনেক নাম থাকতে পারে। যেমন কয়ের কাছে বিক্রয়, ক্ষয়ের কাছে বিক্রয়, কয়ের কাছে বিক্রয়, ঘয়ের কাছে বিক্রয়। এই যে সবাইকে একত্রে আমরা বলতে পারি দেনাদার, মানে সমষ্টিগতভাবে সবাইকে আমরা দেনাদার বলে থাকি। আবার এখানে এর কাছ থেকে ক্রয়, বি এর কাছ থেকে ক্রয়, সি এর কাছ থেকে ক্রয়, ডি এর কাছ থেকে ক্রয়, সবাইকে সমষ্টিগতভাবে আমরা বলতে পারি পাওনাদার। তো এখন তাহলে মানে সহকারী খতিয়ান কি? সহকারী খতিয়ান হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যখন কোনো খতিয়ান তৈরি করা হয় সেটাকে বলা হয় সহকারী খতিয়ান। যেমন এই যে ক নামে একটা খতিয়ান তৈরি করলাম, এবার শুধু যদি আমরা দেনাদার হিসাব দেখি তাহলে কয়ের কাছ থেকে কত টাকা পাই এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এখন যদি আমরা ক হিসাব দেখি, যে কয়ের নামে যদি আলাদা একটা খতিয়ান তৈরি করি যে কয়ের কাছ থেকে এবার আমরা কত টাকা পাই, তখন কিন্তু আমরা বুঝতে পারবো ক হিসাব দেখলে যে কয়ের কাছ থেকে আমরা এত টাকা পাই। তার মানে এটা হলো মূল অ্যাকাউন্ট আর এটাকে বলা হয় কন্ট্রোল অ্যাকাউন্ট। এটা মূল অ্যাকাউন্ট মানে কন্ট্রোল অ্যাকাউন্ট, আর এটাকে বলা হয় সাবসিডারি মানে সহকারী অ্যাকাউন্ট বা সহকারী খতিয়ান। তাহলে এই যে কয়ের নামে ক একজন ব্যক্তি, খ একজন ব্যক্তি, গ ঘ একজন ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তির নামে যখন আলাদা আলাদা খতিয়ান তৈরি করব তখন সেটা হয়ে যাবে সহকারী খতিয়ান। আর সকল ব্যক্তিকে মিলে যখন একটা খতিয়ান তৈরি করব তাকে বলবো আমরা সাধারণ খতিয়ান। পাওনাদারের বেলায় সেম, এর নামে একটা আলাদা খতিয়ান, বি এর নামে আলাদা খতিয়ান, সি এর নামে আলাদা খতিয়ান, ডি এর নামে আলাদা খতিয়ান। প্রত্যেকটা পাওনাদার ব্যক্তির নামে যখন আলাদা আলাদা খতিয়ান তৈরি করব সেটা হয়ে যাবে সহকারী খতিয়ান। আর সবাইকে নিয়ে যখন একটা খতিয়ান তৈরি করব পাওনাদার, সেটা হয়ে যাবে সাধারণ খতিয়ান। আশা করি যে সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ানের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে এই সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ান বোঝার চেষ্টা করব। সবাই সাথেই থাকবে। এখন আমি একটি উদাহরণ লিখলাম, সেই উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান তৈরি করতে হয় সেই ব্যাপারটি আমরা এখন জানবো। যে লিখলাম, মিস্টার করিমের ব্যবসায় কিছু লেনদেন নিম্নরূপ: 2020 সাল ফেব্রুয়ারি 1 জব্বারের কাছে পণ্য বিক্রয় 20,000 টাকা, ফেব্রুয়ারি 10 থেকে রহিমের কাছে পণ্য বিক্রয় 30,000 টাকা। দুটা বিক্রয় সংক্রান্ত, এখন দুটোই বাকিতে কিন্তু বিক্রয়। ক নাম্বারে বলছে বিক্রয় জাবেদা তৈরি করো, যেটা আমরা গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে কিভাবে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদাগুলো তৈরি করতে হয়। তাহলে 1 নম্বরে বলছে বিক্রয় জাবেদা তৈরি করো, 2 নম্বরে বলছে সাধারণ খতিয়ান তৈরি করো, 3 নম্বরে বলছে সহকারী খতিয়ান তৈরি করো।
তাহলে প্রথমত আমাদের বিক্রয় জাবেদা আর সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান তৈরি করতে গেলে সাধারণত আমাদের যেইভাবে প্রশ্ন আসে সেটা হলো ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা করতে বলে, ওইখান থেকে আমাকে সাধারণ খতিয়ান অথবা সহকারী খতিয়ান তৈরি করতে বলে। তো এই ব্যাপারটা বুঝতে পারলেই আমি মনে করি যে ক্রয় জাবেদা হোক বিক্রয় জাবেদা হোক, ক্রয় ফেরত হোক আর বিক্রয় ফেরত হোক, যে কোনো জাবেদা দিলে ওইখান থেকে আমরা সাধারণ খতিয়ান বা সহকারী খতিয়ান তৈরি করতে পারবো আশা করি। তো প্রথমত আমরা বিক্রয় জাবেদা তৈরি করি। তাহলে বিক্রয় জাবেদা তৈরি করতে গেলে জব্বারের কাছে পণ্য বিক্রয়, তো আমরা জানি বিক্রয় জাবেদার ঘর হলো এরকম: তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং, সূত্র, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরকম ভাবে বিক্রয় জাবেদার ঘর করতে হয়, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো আমরা এখন এখানে লিখি 2020 ফেব্রুয়ারি 1। প্রথমে জব্বারের কাছে পণ্য বিক্রয়, তাহলে এখানে আমরা লিখব জব্বার হিসাব। এখানে কোনো ঝামেলা টামেলা দেয় নাই, চালান কিছু লিখি নাই, ওইটার দরকার নেই, চালান লিখি নাই। তো জব্বারের কাছে বিক্রয় হচ্ছে 20,000 টাকা। এরপরে ফেব্রুয়ারি 10 তারিখ আবার রহিমের কাছে বিক্রয়, তাহলে এখানে লিখবো রহিম হিসাব। তাহলে রহিম হিসাব 30,000 টাকা। তাহলে এই যে আমাদের হয়ে গেল বিক্রয় জাবেদা টোটালি 50,000 টাকা। আমরা তাহলে বাকিতে বিক্রি করলাম মোট 50,000 টাকা। আমরা জানি যে বিক্রয় জাবেদা তৈরি করতে হয় বাকিতে বিক্রয়ের মাধ্যমে, কারণ এই জন্য এখানে জাবেদা করা হয়েছিল দেনাদার ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। টোটালি আমরা বিক্রি করেছি 50,000 টাকা। এটা হলো বিক্রয় জাবেদা। এখন এই বিক্রয় জাবেদা থেকে আমরা তৈরি করব কি? সাধারণ খতিয়ান। তাহলে খেয়াল করো, সাধারণ খতিয়ান কিসের উপর ভিত্তি করে তৈরি করব? এই যে সাধারণ খতিয়ান তৈরি করার জন্য এই যে উপরে এখানে যেই ঘরটা লেখা আছে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, এই দুইটা নামে যেই খতিয়ান তৈরি করব, দেনাদার নামে একটা খতিয়ান তৈরি করব, আবার বিক্রয়ের নামে একটা খতিয়ান তৈরি করব। বিক্রয়ের নাম, দেনাদার নামে এবং বিক্রয়ের নামে যেই খতিয়ান করব এগুলাকে বলা হবে সাধারণ খতিয়ান। আর এই দেনাদার এবং বিক্রয়ের জন্য টাকা ব্যবহৃত হবে মোট টাকাটি 50,000 টাকা। দেনাদার এবং পাওনাদার নামে আলাদা আলাদা দুটা খতিয়ান করব, এই দুটাকে বলবো আমরা সাধারণ খতিয়ান। তাহলে সহকারী খতিয়ান কোনটাকে বলবো? সহকারী খতিয়ান হলো যে কাদের কাছে আমি বাকিতে বিক্রি করেছিলাম, জব্বার এবং করিম। তাহলে জব্বার একজন দেনাদার, আবার করিম একজন দেনাদার। তো জব্বারের নামে একটা আলাদা হিসাব তৈরি করব, আবার করিমের নামে একটি আলাদা হিসাব তৈরি করব। তাহলে এই জব্বার এবং করিমের নামে, ব্যক্তিগত নামে যেই খতিয়ান তৈরি করব তাকে বলা হবে সহকারী খতিয়ান। এখন আমরা এই জায়গায় এই লেনদেনগুলো মুছে দিয়ে এখানে আমরা প্রথমে সাধারণ খতিয়ান আঁকবো, তারপরে আমরা সহকারী খতিয়ান তৈরি করার চেষ্টা করবো। সবাই খেয়াল করো। দেখো, আমরা দুটা ছক তৈরি করেছি। প্রথমে লিখলাম সাধারণ খতিয়ান, এরপরে লিখলাম বিক্রয় হিসাব, এরপরে লিখলাম দেনাদার হিসাব, কারণ বিক্রয় এবং দেনাদার নামে দুটা সাধারণ খতিয়ান তৈরি করব। তাহলে প্রথমে আমরা বিক্রয় হিসাব যেহেতু তৈরি করব, তাহলে দেখো বিক্রয় হিসাব কি লেখা আছে? ক্রেডিট। জাবেদার মধ্যে লেখা আছে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট যদি লেখা থাকে তাহলে টাকাটা কোন ঘরে বসবো? ক্রেডিট ঘরে টাকাটা বসবে। কোন টাকাটা ব্যবহৃত হবে? মোট টাকাটা ব্যবহৃত হবে। বলছিলাম সাধারণ খতিয়ানের মধ্যে মোট টাকাটা ব্যবহৃত হবে, যত টাকা আমরা বিক্রি করেছিলাম সেই মোট টাকাটা ব্যবহৃত হবে। আর এখানে তারিখ ব্যবহৃত হবে মাসের শেষ দিন। সাধারণ জাবেদায় তারিখ মাসের শেষ দিন। তাহলে 2020 সাল, তাহলে ফেব্রুয়ারি মাসে 2020 সালে হয়েছিল 29 তারিখ, তাহলে আমরা 29 তারিখ লিখলাম। আর এখানে যেহেতু বিক্রয় হিসাব তৈরি করতেছি, তাহলে বিবরণে করে কিন্তু বিক্রয় হিসাব লেখা যাবে না, তার বিপরীত নাম লিখতে হবে। তার বিপরীতে লেখা আছে দেনাদার। তাহলে এখানে আমরা লিখবো দেনাদার হিসাব। সেটা আমরা একটু আগেই আমরা জানলাম যে দেনাদার হিসাব। তো এখন দেখো বিক্রয় হিসাব ক্রেডিট, টাকাটা কিন্তু ক্রেডিট পাশেই বসবে 50,000 টাকা। প্রথমে ক্রেডিট ঘরে, এরপরে চলে যাবে ক্রেডিট জেরের ঘরে। আর কোনো লেনদেন নাই, শেষ। আমাদের বিক্রয় হিসাবের সাধারণ খতিয়ান শেষ। এরপরে আবার দেনাদার হিসাব সেম, আবার দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা আবার লিখবো 2020 ফেব্রুয়ারি 29। এখানে দেনাদার হিসাব যেহেতু আছে, তাহলে বিবরণের ঘরে দেনাদার হিসাব লেখা যাবে না, তার বিপরীত নাম লিখতে হবে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব লিখলাম। এখন বিক্রয় হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব আমরা তৈরি করতেছি, তো দেনাদার হিসাব ডেবিট। তাহলে 50,000 টাকাটা কোন ঘরে বসবো? ডেবিট ঘরে টাকাটা বসবো, ডেবিট। আবার জেডের ঘরেও ডেবিট ঘরে টাকাটা বসবো। এই যে হয়ে গেল আমাদের সাধারণ খতিয়ান। আবারও ব্যাপারটা শেয়ার করতেছি। দেখো যে দেনাদার হিসাব এবং বিক্রয় হিসাব নামে দুইটা খতিয়ান তৈরি করব, এই দুইটা খতিয়ানকে বলা হবে সাধারণ খতিয়ান। যেমন প্রথমে বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে বিক্রয় হিসাব লিখলাম খতিয়ানের উপরে, বিবরণের ঘরে লিখতে হবে তার বিপরীত নাম। বিক্রয় হিসাবের বিপরীতে আছে দেনাদার ডেবিট। তো দেনাদার হিসাব লিখলাম, কিন্তু টাকাটা কিন্তু বিক্রয় ক্রেডিট, যেহেতু টাকাটাও ক্রেডিট ঘরেই বসবে, মোট টাকাটা এই যে ক্রেডিট ঘরে বসলো, আবার জেরের ঘরেও ক্রেডিট ঘরে চলে গেল। তাহলে শেষ
আমাদের বিক্রয় হিসাবের খতিয়ান শেষ। এরপর আবার দেনাদার হিসাব, দেনাদার হিসাব ডেবিট, কিন্তু তার বিপরীতে লেখা আছে বিক্রয় হিসাব, তাহলে বিবরণী ঘরে বিক্রয় হিসাব লিখতে হবে, দেনাদার ডেবিট, আর এই 50,000 টাকাটা ডেবিট করে লিখবো, এই ডেবিট করে 50,000, আবার এই টাকাটা জেডের ঘরেও ডেবিট করে 50,000 টাকা। তো এইভাবে আমরা তৈরি করব সাধারণ খতিয়ান। আশা করি যে সাধারণ খতিয়ানের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, এইভাবে সাধারণ খতিয়ান তৈরি করতে হয়। এখন আমরা যে ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে সহকারী খতিয়ান। দেখো আমরা সহকারী খতিয়ানের ঘর তৈরি করলাম সেম। তো এখানে একটা ব্যাপার বলা হয়নি, সেটা হলো যে এখানে আমরা টি চকের ঘর না করে চলমান যে চকের ঘর কেন করলাম, কারণ এখানে তো বলে দেয় নাই যে কোন পদ্ধতিতে ঘর করতে হবে। যদি কোনো পদ্ধতির কথা বলে না দেয়, তোমার যেটা সুবিধা মনে হয় সেটা করবা। টি চকও করতে পারো, চলমান যে চকও করতে পারো। এটা সবসময় খতিয়ানের মধ্যে যদি কোনো নির্দিষ্ট ঘরের কথা বলে না দেয়, তাহলে তোমার যেটা সুবিধা, যেটা তোমার কাছে ইজি মনে হয় সেই ব্যাপারটাই করবে। তবে আমি মনে করি সবচেয়ে ইজি ব্যাপার হলো চলমান যে চক। তো যাই হোক, এখন আমরা সহকারী খতিয়ান তৈরি করবো। তাহলে সহকারী খতিয়ান তৈরি করার জন্য বলছিলাম যে ব্যক্তির নামে, তাহলে এখানে জব্বার হিসাব এবং রহিম হিসাব, এই দুই নামে দুইটা খতিয়ান তৈরি করব। এই ব্যক্তির নামে যে খতিয়ান তৈরি করব তাকে বলা হবে সহকারী খতিয়ান। তাহলে জব্বারের বরাবর কত টাকা আছে? 20,000 টাকা, আর রহিমের বরাবর আছে 30,000 টাকা। তাহলে জব্বারের হিসাবটা যখন তৈরি করব তখন আমরা 20,000 টাকা নিয়ে কাজ করব। এখন জব্বার একজন কি? জব্বার একজন হচ্ছে দেনাদার। তাহলে জব্বার হলো ডেবিট, দেনাদার যেহেতু ডেবিট, জব্বার হিসাবও ডেবিট। তাহলে এখানে আমরা জব্বার হিসাব লিখছি, তাহলে জব্বার হিসাব লিখছি, বা টাকাটা বসবো ডেবিট করে। আর বিবরণী ঘরে কি লিখবো? কারণ জব্বারের কাছে আমরা কি করছি? বিক্রি করছি, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা ফেব্রুয়ারির 1 তারিখে লিখবো এখানে বিক্রয় হিসাব, বিক্রয়, এটা আবার তারিখ অনুযায়ী লিখবো, যে তারিখের 1 তারিখের ঘটনা 1 তারিখে লিখবো বিক্রয় হিসাব লিখে, জব্বার তো ডেবিট, তাহলে ডেবিট করে 20,000 টাকা, আবার জেডের ঘরও ডেবিট করে 20,000 টাকা। শেষ হয়ে গেল জব্বারের সহকারী খতিয়ান। কারণ এখানে আর কোনো জব্বারের কোনো লেনদেন নাই, এই জন্য এখানেই জব্বারের খতিয়ান শেষ। এরপর আমরা যাব রহিমের সহকারী খতিয়ান। তো আবার দেখো সেম, রহিমের কাছে বিক্রি করছে, তাহলে রহিমও একজন দেনাদার, তো দেনাদার তো ডেবিট, আর বিক্রয় ক্রেডিট। তাহলে রহিমের ডেবিট করে এই টাকাটা বসবো, বাট এখানে বিক্রয় হিসাব লিখবো। তো এখানে ফেব্রুয়ারি 10 তারিখ ব্যবহৃত হবে। এখানে আমরা লিখবো যে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব 30,000 টাকা, ডেবিট করে 30,000 টাকা, আবার জেডের ঘরেও ডেবিট করে 30,000 টাকা। এইভাবেই আমাদের সহকারী খতিয়ান তৈরি করতে হবে, এবং সাধারণ খতিয়ান আগে তৈরি করে দেখালাম। এইভাবে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান এবং খতিয়ানের চ্যাপ্টারটা এই কয়টা ব্যাপারের উপরে ভিত্তি করে তৈরি। তো আমি মনে করি এই পুরো ভিডিওটা তুমি যদি ভালো করে খেয়াল করো এবং উদাহরণের এবং সৃজনশীলের যেই প্রশ্নগুলো আছে ওগুলো যদি আমরা বাসায় যদি প্র্যাকটিস করি, উদাহরণের অঙ্কগুলো এবং সৃজনশীলের যে অঙ্কগুলো আছে এগুলো প্র্যাকটিস করলে আশা করি এই চ্যাপ্টার সম্পর্কে কোনো প্রকার সমস্যা থাকবে না। তারপর যদি কোনো সমস্যা থাকে, আমার নাম্বারটা দেওয়াই আছে, তোমরা সেই নাম্বারে কল দিয়ে সমস্যাগুলো সমাধান করে নিতে পারো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এই চ্যাপ্টারটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখার জন্য। আশা করি সামনের ভিডিওগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা সবার জন্য।